সমযোজ্যতা, সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ, এই টপিকটা আমরা শুরু করছি। যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করে স্থায়িত্ব লাভের চেষ্টায় যখন দুটি একই বা ভিন্ন মৌলের পরমাণু প্রত্যেকেই একই সংখ্যক যোজক ইলেকট্রন দান করে এক বা একাধিক ইলেকট্রন জোড় বা বন্ধন জোড় গঠনের মাধ্যমে পরস্পর মিলিত হয়, তখন মৌলসমূহের সেই মিলিত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলে। আর উৎপন্ন বন্ধনকে রাসায়নিক বন্ধন বলে, এবং এর ফলে যে যৌগ তৈরি হয় সেই যৌগকে সমযোজী যৌগ বলা হয়। হ্যাঁ, রাসায়নিক বন্ধনটাকে সমযোজী বন্ধন আর যৌগটাকে সমযোজী যৌগ বলা হয়। আবার মনে করে দিচ্ছি, দেখো আমি বোর্ডে অলরেডি ওটা লিখে রেখেছি যে নিকটবর্তী মৌল মানে পর্যায় সারণীতে যে মৌলের সজ্জা রয়েছে, সাজানো যে টেবিলটা রয়েছে, নিষ্ক্রিয় মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের কাছাকাছি যে মৌলগুলোর নিকটবর্তী রয়েছে সেই মৌলগুলোর কথা বলা হয়েছে। যে সেই মৌলগুলোর কাছের যে নিষ্ক্রিয় মৌল রয়েছে তাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সেই মৌলগুলো একটা অথবা একাধিক ইলেকট্রন প্রত্যেকেই সমানভাবে দান করবে। সেই ইলেকট্রন দান করে তারা বন্ধন জোড় গঠন করে এবং সেই বন্ধন জোড়ের দ্বারা পরস্পর যুক্ত হয়ে যায়। তখন এই মৌলগুলোর মিলিত হওয়ার এই যে ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে সমযোজ্যতা। আর বন্ধনটিকে সমযোজী বন্ধন, আর উৎপন্ন যৌগটিকে সমযোজী যৌগ বলা হয়। যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করে স্থায়িত্ব লাভের চেষ্টায়, কারণ অলরেডি ওগুলো তোমরা দ্বৈত সূত্র, অষ্টক সূত্র পড়েছ, যে স্থায়িত্ব লাভের চেষ্টায় যখন দুটি একই বা ভিন্ন মৌল, অর্থাৎ একই মৌল হতে পারে অথবা আলাদা মৌল হতে পারে, দুটো হাইড্রোজেন মৌল হতে পারে, তখন হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তখন একই মৌল। আবার দেখো দুটি ভিন্ন মৌল হতে পারে, একটি হাইড্রোজেন মৌল আর একটি ক্লোরিন মৌল, তখন হাইড্রোজেন ক্লোরাইড যৌগ তৈরি হয়। তাহলে দুটি একই বা ভিন্ন মৌলের পরমাণু প্রত্যেকে সমসংখ্যক যোজক ইলেকট্রন দান করে, বাইরের ইলেকট্রনগুলোই দান করবে, সমান সংখ্যক যোজক ইলেকট্রন দান করে প্রত্যেকে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে পরস্পর মিলিত হয়, তখন মৌলসমূহের মিলিত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলা হয় এবং ওই বন্ধনকে সমযোজী বন্ধন বলে ও উৎপন্ন যৌগকে সমযোজী যৌগ বলা হয়। কেমন? তাহলে কোভ্যালেন্সি যে বন্ড এবং কোভ্যালেন্ট কম্পাউন্ড বিষয়টা জানতে পারলে ইংরেজিতে কোভ্যালেন্সি বলা হয়। সমযোজ্যতাকে কোভ্যালেন্সি, সমযোজী বন্ধনকে কোভ্যালেন্ট বন্ড, আর যৌগকে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো দেখো, বিষয়টা বোঝাবার জন্য একটা ডিটেলস উদাহরণ দিচ্ছি, একটা ভালোভাবে উদাহরণ দিচ্ছি, এবং সেই উদাহরণগুলো আমরা আধুনিক যে মতবাদ লুইস বিন্দু গঠন বা ইলেকট্রন ডট গঠন, অর্থাৎ এখানে পরমাণুগুলো কিভাবে ইলেকট্রন জোড় গঠন করে, সেগুলোকে সেই ইলেকট্রনগুলোকে বিন্দু দ্বারা চিহ্নিত করা হয় এবং তার সেই গঠন সজ্জাটাই হচ্ছে লুইস ডট গঠন বা লুইস ইলেকট্রন ডট গঠন আমরা বলে থাকি। বিজ্ঞানী লুইসের এই ধারণা থেকে আমরা এই গঠন বিন্যাস পর্যালোচনা করছি, সেই জন্য তার নামানুসারে লুইস বিন্দু গঠন, লুইস বিন্দু গঠন বা এটাকে
তোমরা বলতে পারো ইলেকট্রন, ইলেকট্রনকে ডট বিন্দু দিয়ে প্রকাশ করা হয় বলে সেই জন্য ইলেকট্রন ডট গঠন। আর এর মাধ্যমে এই সংজ্ঞাটা তোমাদের বুঝতে পেরে যাবে, তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরে যাবে। যেমন ধরো হাইড্রোজেন অণু, এটা একটা সমযোজী যৌগ, যৌগের অণু, মৌলিক অণু। হ্যাঁ, একই মৌলের পরমাণু আছে, এই যে বলা আছে দুটো একই মৌলের পরমাণু, তার উদাহরণ এটা। যেমন দেখো এখানে কি ঘটছে না, হাইড্রোজেন পরমাণু দুটো, প্রত্যেকের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা তোমরা জানো একটাই রয়েছে, যোজ্যতা ইলেকট্রন। তাহলে এর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন পরস্পর জোড় গঠন করছে, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দান করে। কি ঘটনা ঘটলো না, হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন উভয়ে ইলেকট্রন জোড়টা, উভয়ে একটা করে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে। এবং এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন পরমাণু যেভাবে, এই হাইড্রোজেনটা যেভাবে ব্যবহার করবে, অপর হাইড্রোজেন পরমাণু সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এই ইলেকট্রন দুটোকে এর ক্ষেত্রেও দেখানো হবে দুটো ইলেকট্রন হয়েছে, আবার ওই হাইড্রোজেনটির ক্ষেত্রেও দেখানো হবে ওই ইলেকট্রন জোড়াটা ওর ক্ষেত্রে অধিকার রয়েছে, সমানভাবে অধিকার রয়েছে। এক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর এই সময়ে লক্ষ্য করো যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 2, হ্যাঁ, কমন ইলেকট্রন। এবং এই ইলেকট্রন জোড়াটাকে বলা হচ্ছে বন্ধন জোড় বা ইলেকট্রন জোড়। বন্ধন ইলেকট্রন জোড় বা শুধু বন্ধন জোড় বলতে পারো, বন্ধন ইলেকট্রন জোড়। এবং এই ইলেকট্রন জোড়গুলোকে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা রেখা দিয়ে, রেখাংশ দিয়ে প্রকাশ করতে পারি। একটা রেখাংশ মানে একটা জোড়। যখন দুটো জোড় থাকবে, দুটো বন্ধন জোড় হলে তখন দুটো রেখাংশ। তিনটে বন্ধন জোড়, এই একটা, এই একটা, এই একটা, এই জোড়াকে তখন তিনটে রেখা দিয়ে প্রকাশ করা হবে, অর্থাৎ তিনটি রেখাংশ দিয়ে তিনটি বন্ধন জোড়কে প্রকাশ করা হয়। এবং এই বন্ধনগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে দেখো প্রত্যেকে একটা করে ইলেকট্রন দান করে সমানভাবে সেই ইলেকট্রন দুটোকে ব্যবহার করে এবং সেই ইলেকট্রনের দ্বারা পরস্পর যুক্ত হয়ে গেল। এটাকে আমরা হাইড্রোজেন অণু এইভাবে লিখতে পারি বা H2 লিখতে পারি। তাহলে এইভাবে এই সংজ্ঞাটাই বলা হয়েছে যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস এই মুহূর্তে লাভ হয়ে গেছে। দেখো হাইড্রোজেনের কাছের নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন থাকে। এখন হাইড্রোজেন অণুতে দেখো হাইড্রোজেন পরমাণু যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 হয়ে গেল, এই হাইড্রোজেন 2 হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকে যে যার নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন কাঠামো লাভ করলো আর হচ্ছে রাসায়নিক বন্ধন তথা সমযোজী বন্ধনে মিলিত হলো আর সমযোজী অণু তৈরি করলো। তাহলে হাইড্রোজেন দেখালাম, এইরকমই আরো কয়েকটা উদাহরণ আমি পরপর দেখাচ্ছি। দেখো লুইস ডট গঠনের মাধ্যমে আমরা, যেমন ধরো ক্লোরিন Cl2 অণু, দুটো ক্লোরিন পরমাণু পরস্পর অর্থাৎ একই মৌলের পরমাণু। ক্লোরিনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন তোমরা জানো 7টা রয়েছে, 17 ইলেকট্রন, তাকে বিন্যাস করলে 7টা ইলেকট্রন রয়েছে। তাহলে যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন কি করে হলো না, 2, 8, 7, 17 ইলেকট্রন, 2, 8, 7। তাহলে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন দান করলো, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দান করে দুটো ক্লোরিন পরমাণু একটি বন্ধন জোড় তৈরি করে। একটি বন্ধন জোড় দুটো ক্লোরিন পরমাণু তৈরি করলো। আর বাকি ক্লোরিনের ইলেকট্রনগুলো আলগা থেকে গেল, নিঃসঙ্গ অবস্থায় থেকে গেল, সেগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। এখানে বাকি 6টা ইলেকট্রন থেকে, তাহলে এই জোড়াটা কিন্তু তৈরি হয়েছে বন্ধন জোড় রূপে। কাজে এই ক্লোরিনের অধিকারে থাকবে যেমন ভাবে ওই জোড়াটা, আবার ওই জোড়াটা ওই ক্লোরিনের অধীনে থাকবে।
আর এগুলো কিন্তু যে যার লোন পেয়ার হিসাবে রয়েছে, 6টা করে ক্লোরিন কিন্তু বন্ধনে অংশ নেয়নি। এবং এই মুহূর্তে লক্ষ্য করো প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 2, 4, 6, 8। এই ক্লোরিনেরও ঠিক একইভাবে 8 হয়ে গেল। অর্থাৎ ক্লোরিনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গন 18টা ইলেকট্রন রয়েছে। যেভাবে এই মুহূর্তে ক্লোরিনেরও আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হলো, কারণ প্রত্যেকটা ক্লোরিনের এই মুহূর্তে ইলেকট্রন সংখ্যা 8 হলো। কমন ইলেকট্রনটাকে কিন্তু দুটো ক্লোরিন পরমাণুর ক্ষেত্রেই, অর্থাৎ উভয় ক্লোরিনের ক্ষেত্রেই সমানভাবে গণনা করা হবে বা ধরা হবে, সবাই সমানভাবে ব্যবহার করে। তাই এক্ষেত্রে যে অণুটা তৈরি হলো CL2, অর্থাৎ ক্লোরিন অণু, এটা CCl অথবা Cl2 রূপে দেখাতে পারে। তাহলে ক্লোরিনের অণু দেখালাম। অক্সিজেনের অণুটা কিভাবে তৈরি হচ্ছে না, দুটো অক্সিজেন পরমাণু। এবার আমি চটপট করে দেখাচ্ছি। অক্সিজেনের বাইরের কক্ষে নিশ্চিত মনে আছে 6টা ইলেকট্রন থাকে, 1, 2, 3, 4, 5, 6, কারণ 2 আর 6 ওর পারমাণবিক ক্রমাঙ্ক 8। তাহলে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, এই একটা দুটো ইলেকট্রন, আর এও দুটো ইলেকট্রন। আমরা ওখানে ডেফিনিশনে বলেছিলাম এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন। এখানে দেখো একাধিক জোড় গঠন হচ্ছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু এই দুটো লোন পেয়ার থেকে গেল, কিন্তু এখানে হচ্ছে বন্ধন জোড়ে এইগুলো অংশ নিল। আবার এই অক্সিজেনের দিকে দেখো লোন পেয়ার 4টা পরমাণু ইলেকট্রন থেকে যাচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে, অর্থাৎ দুটি লোন পেয়ার। পেয়ার মানে জোড়া, 2 জোড়া মানে 4টা ইলেকট্রন। তাহলে দেখো এখানে প্রতিটি অক্সিজেন পরমাণু দুটো করে ইলেকট্রন দিয়ে তার বন্ধন জোড়ে সাবমিট করেছে, মানে মিলিত হয়েছে। কেন, তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন না, এখানে দেখো বাইরে কক্ষে 6 রয়েছে, তাহলে 8 করতে গেলে ওর দুটো ইলেকট্রন দরকার, সেই জন্য দুটো ইলেকট্রন জোড় গঠন করেছে। হ্যাঁ, এখানে দুটো ইলেকট্রন, আগেরটাই দেখো সাফ ছিল, একটা ইলেকট্রন হলে 8, এই জন্য একটা ইলেকট্রন জোড় গঠন করছে। অর্থাৎ যেখানে 8টা ইলেকট্রন হতে যতগুলো ইলেকট্রন কম পড়বে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করবে। আর হিলিয়ামের কাছাকাছি মৌল যেমন হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন ছিল, সে একটা জোড় গঠন করলে হিলিয়ামের মতো দুটি ইলেকট্রন হয়ে যাবে, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করবে। তো এখানে অক্সিজেন প্রত্যেকটার দিকে লক্ষ্য করে এই মুহূর্তে 8খানা ইলেকট্রন হয়ে গেল, কারণ এই দুটো জোড় নিয়ে 8 এবং কমন। অর্থাৎ এখানে দেখো অক্সিজেন পরমাণুর এই দুটো লোন পেয়ার রয়েছে, আর এখানে দুটো বন্ধন জোড়, তাহলে 4, 2, 6, 2, 8, ঠিক এইটাও 8 হয়ে গেল। তার মানে অক্সিজেন পরমাণু এই মুহূর্তে প্রত্যেকটা অক্সিজেন পরমাণু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্তি ঘটলো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এবং এখানে অক্সিজেনের দুটো রেখা দিয়ে, রেখাংশ দিয়ে আমরা প্রকাশ করতে পারি দুটো সমযোজী বন্ধন। অক্সিজেন অণুর গঠনটা এইভাবে হলো, আর লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ার গুলো এইখানে লাস্টে না দেখালেও চলে, যেমন এখানে দেখাইনি, দেখাতেও পারো, নাও দেখাতে পারো। এখানে 6টা তাহলে ইলেকট্রন দেখাতে হবে নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে, 3টি পেয়ার থাকবে, 3টি লোন পেয়ার। হ্যাঁ, পেয়ার মানে জোড়া, তাহলে 6টা ইলেকট্রনকে 3টি লোন পেয়ার বলছি। আচ্ছা দেখো এখানে তাহলে এটাকে অথবা দেখাতে পারো O2 অণু। এইভাবে অক্সিজেনের গঠন দেখালাম। নাইট্রোজেন অণুর গঠন দেখো, নাইট্রোজেন পরমাণু পারমাণবিক ক্রমাঙ্ক 7, কাজে ইলেকট্রন বিন্যাস 2 আর 5, যোজ্যতা ইলেকট্রন 5টা রয়েছে, 1, 2, 3, 4, 5। এবার লক্ষ্য করো আরেকটা নাইট্রোজেন পরমাণু ঠিক একইভাবে 1, 2, 3, 4, 5। এবার দেখো এখানে নাইট্রোজেন পরমাণুর যোজক ইলেকট্রন সংখ্যা 5, তাহলে 3 হলে 8 হয়, তার মানে 3টে ইলেকট্রন জোড় গঠন করবে। অর্থাৎ এখানে নাইট্রোজেন প্রত্যেকটা পরমাণু 3টে করে ইলেকট্রন দান করে 3টি বন্ধন জোড় গঠন করলো, আর একটি জোড় লোন পেয়ার হিসাবে থেকে গেল, একটি লোন পেয়ার। তার মানে এই মুহূর্তে নাইট্রোজেনের
অধীনে দেখো তিনটে লোন পেয়ার আর তিনটি বন্ড পেয়ার মানে বন্ধন জোড় আর একটি লোন পেয়ার নিয়ে মোট 8টা হলো। ঠিক এই নাইট্রোজেন পরমাণুরও 8 হলো এবং এটা হচ্ছে তিনটি রেখাংশ দিয়ে দেখাতে পারো বা M2 নাইট্রোজেন অণু। আর লোন পেয়ারটা তুমি দেখাতেও পারো নাও দেখাতে পারো, তবে দেখালে ভবিষ্যতে পড়তে গিয়ে তোমাদের এগুলো আবার কাজে লাগবে, ভবিষ্যতে জানতে হবে। তাহলে এইভাবে দেখো, লক্ষ্য করো প্রতিটা রেখা মানে এক জোড়া করে ইলেকট্রন, যেটাকে বন্ড পেয়ার বলছি, বন্ধন জোড় বলছি। আর এই ইলেকট্রন জোড়গুলো সব সময় তোমাকে একটা রেখাংশ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে ত্রিযোজী বন্ধন, এটা দ্বিযোজী বন্ধন, অর্থাৎ এখানে অক্সিজেনের যোজ্যতা 2, এখানে নাইট্রোজেনের যোজ্যতা 3। তার মানে বন্ধন জোড়ের সংখ্যাই হচ্ছে পরমাণুর সমযোজ্যতার মান। এই একটা ক্ষেত্র আমরা দেখালাম। তাহলে আমরা একই মৌলের পরমাণু দিয়ে এতক্ষণ মৌলিক অণুগুলোর ক্ষেত্রে দেখালাম। এবার কিছু যৌগিক অণু দেখাচ্ছি। দেখো লুইস ডট গঠন। প্রথমে আমি হাইড্রোজেন ক্লোরাইড এই সমযোজী যৌগটার ক্ষেত্রে দেখাচ্ছি। হাইড্রোজেন পরমাণু বাইরের কক্ষে একটাই যোজক ইলেকট্রন রয়েছে। ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে। ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা জানো হাইড্রোজেনের একটি ইলেকট্রন, তার মানে ভ্যালেন্সি ইলেকট্রন সংখ্যা 1। আর ক্লোরিনের 17টা ইলেকট্রন, 2, 8, 7, যোজক কক্ষে 7টা ইলেকট্রন, ডট বিন্দু দিয়ে দেখিয়েছি। এবার এখানে তাহলে হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো বিন্যাস, ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে ওকে একটা বন্ধন জোড় হলেই ওর 2টো ইলেকট্রন হয়ে যাবে। আর ক্লোরিনের ক্ষেত্রে 7 আছে মানে বাইরের কক্ষে 8 করতে গেলে একটা বন্ধন জোড় হলেই চলবে। তার মানে এরা প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়ে একটি বন্ধন জোড় গঠন করবে। তার মানে হাইড্রোজেন আর ক্লোরিন একটি বন্ধন জোড়ে যুক্ত হলো। হ্যাঁ, আর ক্লোরিনের থেকে যাবে লোন পেয়ার হিসাবে 6টা ইলেকট্রন, অর্থাৎ 3টি পেয়ার, 3টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে গেল। তাহলে এই হাইড্রোজেনের অধীনে 2টো ইলেকট্রন হিলিয়ামের মতো হলো। ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়ে গেল। হ্যাঁ, নিজস্ব 3টি আর বন্ড পেয়ার একটি আছে। মোট যে 3 2 6 2 8। তার মানে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্তি হয়ে স্থিতিশীল হলো, স্থায়িত্ব লাভ করলো এবং এর ফলে যে অণুটা তৈরি হলো হাইড্রোজেন ক্লোরাইড, একটা রেখাংশ। লোন পেয়ার দেখাতেও পারো, নাও দেখাতে পারো, কেমন, বা এটাকে HCl পাশাপাশি লিখে যৌগের সংকেতটা দেখাতে পারো। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড আমরা দেখালাম। জলের গঠনটা দেখাচ্ছি। দেখো জল, এটা একটা সমযোজী যৌগ কিভাবে তৈরি হচ্ছে। এখানে দেখো 3টে পরমাণু রয়েছে, 2টো হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে মাঝে অক্সিজেনটা লিখবো আর দুধারে 2টো হাইড্রোজেন। অর্থাৎ এর গঠনটা দেখাবার জন্য বলছি হাইড্রোজেন দুধারে, মাঝখানে অক্সিজেন, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু এখানে অক্সিজেন। হ্যাঁ, 3টে পরমাণু থাকার জন্য হ্যাঁ এখানে কেন্দ্রীয় পরমাণু মানে মাঝের পরমাণুটা কোনটা হবে না অক্সিজেন হবে, আর দুধারে 2টো প্রান্তীয় পরমাণু হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের যোজক কক্ষে একটা ইলেকট্রন, অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের একটা রয়েছে, অক্সিজেনের 2 আর 6, হাইড্রোজেনের 1। তাহলে লক্ষ্য করো এর একটা ইলেকট্রন পেয়ার করতে হবে। তার মানে একটা যেহেতু ইলেকট্রন আছে, হিলিয়ামের মতো করতে গেলে একটাই লোন পেয়ার বন্ড পেয়ার করতে হবে। তার মানে একটা জোড় গঠন করলে হয়ে যাবে। এখান থেকে একটা অক্সিজেন দিল, হাইড্রোজেন একটা দিল। আবার দেখো ওই দুইয়ের মধ্যে ঠিক একই ভাবে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তাহলে কি জিনিসটা দাঁড়ালো না এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড পেয়ার, অক্সিজেন একটা আর একটা বন্ড পেয়ার হাইড্রোজেন। তার মানে অক্সিজেনের 2টো বন্ড পেয়ার হলো, কিন্তু হাইড্রোজেনের প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে বন্ড পেয়ার, অর্থাৎ বন্ধন যৌগ। হ্যাঁ, বন্ড পেয়ার মানে তো অক্সিজেনের বাকি 4টা ইলেকট্রন লোন পেয়ার হিসেবে থেকে যাবে, নিজস্ব ইলেকট্রন থেকে যাবে। তাহলে এখানে অক্সিজেনের অধীনে
তাকে সার্কেল দিয়ে একটা বৃত্ত এঁকে দেখাবে অক্সিজেনের অধীনে 8খানা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু এই হাইড্রোজেনের অধীনে থাকবে এই বন্ড পেয়ার, মানে 2টি ইলেকট্রন থেকে গেল, হিলিয়ামের মতো হয়ে গেল। ঠিক এই হাইড্রোজেনটাও এর হচ্ছে সার্কেল আঁকবে, তার বন্ড পেয়ারটাকে সার্কেলের মধ্যে রাখতে হবে এবং উভয়ের মধ্যে আছে, দেখো উভয় বৃত্তের মধ্যে রয়েছে। এটাকে তাহলে গঠনে কিরকম দেখাবো না, হাইড্রোজেন একটা রেখা, অক্সিজেন আর একটা রেখা, হাইড্রোজেন আর অক্সিজেনের লোন পেয়ার, 2টি লোন পেয়ার রয়েছে, 2টি নিঃসঙ্গ জোট রয়েছে, অথবা এটাকে H2O সংক্ষেপে লেখা যায়। তার জলের অণুর গঠন দেখলে কার্বন ডাইঅক্সাইড গঠন দেখাচ্ছি, দেখো CO2, এখানেও 3টে পরমাণু রয়েছে, কার্বন মাঝখানে থাকবে, অক্সিজেন দুধারে থাকবে। অক্সিজেনের বাইরে কক্ষে 6টা ইলেকট্রন, তোমরা জানো অক্সিজেনের এক্ষুনি দেখালাম ইলেকট্রন বিন্যাস। কার্বনের বাইরে কক্ষে 4টা ইলেকট্রন, 2 4, পারমাণবিক ক্রমাঙ্ক 6 কার্বনের, অক্সিজেনের 2 6। তাহলে এখানে 2টো লোন পেয়ার করতে হবে অক্সিজেনকে, তবে 8 হবে। আর কার্বনকে 4টা লোন পেয়ার, 4টা বন্ড পেয়ার করতে হবে। অক্সিজেনকে 2টো বন্ধন জোড়, আর কার্বনকে 4টে। তার মানে এখানে এই অক্সিজেনের সঙ্গে কার্বনের 2টো, আর এই অক্সিজেন আর এই কার্বনের সঙ্গে 2টো হলে তাহলে এই পাশে 2টো, ওর পাশে 2টো, মোট কার্বনের হয়ে যাবে 4 আর প্রতিটা অক্সিজেনের হয়ে যাবে 2। তার মানে বন্ধন জোড়ের পরিমাণগুলো এইরকম দাঁড়াবে। কিরকম চটপট করে করা যায় দেখো, অক্সিজেন এই 2টো বন্ড পেয়ার, কার্বন এখানেও 2টো বন্ড পেয়ার, তাহলে অক্সিজেনের 4টা বন্ড পেয়ার হয়ে গেল, আর কার্বনের কার্বনের 4টা বন্ড পেয়ার হয়ে গেল। কার্বনের 4টা ইলেকট্রনই চলে গেছে, তার মানে কার্বনের নিজস্ব কোনো আর ইলেকট্রন নেই। কিন্তু অক্সিজেনের ইলেকট্রন তো 2টো দিয়েছে, তাহলে 2টো দিলে আর 4টা থেকে যায়, তার মানে লোন পেয়ার হিসাবে থেকে গেল 2টি। তাহলে এবার লক্ষ্য করো, কার্বনের সার্কেলে এসে গেছে এই বন্ড পেয়ার গুলো সব, আর অক্সিজেনের সার্কেলে এই অবস্থাটা রয়েছে। অক্সিজেনের সার্কেলে দেখো, হ্যাঁ এই অবস্থাটা রয়েছে। এখানে একটু আঁকা বাঁকা আঁকা হলো, তোমরা বৃত্তাকার মতো আঁকবে, এর জন্য কোনো যায় আসে না, কিন্তু যেভাবে একে দেখাবে এইভাবে দেখালাম। তাহলে এই বিষয়টা দাঁড়ালো কি না, কার্বন দ্বিবন্ধন অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেনের সমযোজ্যতা 2, কার্বনের সমযোজ্যতা 4। কেমন? তাহলে লোন পেয়ার অক্সিজেনের 2টি লোন পেয়ার রয়েছে, 2টি মানে 4টি ইলেকট্রন রয়েছে, নিঃসঙ্গ ইলেকট্রন। বা এটাকে সংক্ষেপে লেখা যায় CO2। তাহলে কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন দেখলে, তাহলে এইভাবে তোমরা অ্যামোনিয়ার গঠন আঁকতে পারো। অ্যামোনিয়া NH3, এখানে দেখো 4টি পরমাণু রয়েছে, কাজে এখানে কিন্তু তুমি কিভাবে দেখাবে না, মাঝখানে নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, হাইড্রোজেন এইখানে একটা লিখলাম, এই নিচের দিকে একটা লিখে দিবে, অথবা হ্যাঁ পাশাপাশি তুমি যেভাবেও দেখাবে, আর এইরকম দেখাতে পারো। অথবা আমি আরেকটা সংক্ষেপে দেখাচ্ছি, দেখো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এভাবে সংক্ষেপে দেখানো যায়। যে কোনো একটা, হয় এটা না এটা গঠনটা দেখাবে, কোনোটাতে ত্রুটি নেই। নাইট্রোজেনের বাইরে কক্ষে 5টা ইলেকট্রন আছে, তোমরা জানো 7 পারমাণবিক ক্রমাঙ্ক, 1 2 3 4 একে 5। হাইড্রোজেনের বাইরে কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, তার মানে এখানে দেখো 3টে নাইট্রোজেনের সঙ্গে 3টি বন্ড পেয়ার হবে, যে পাশে খুশি বন্ড পেয়ার দিয়ে হাইড্রোজেন দিয়ে দেখাবে। তাহলে এই হয়ে গেল নাইট্রোজেনের, এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, তাহলে নাইট্রোজেনের 5টা ইলেকট্রনের 3টি খরচ হয়ে গেল, আর 2টো ইলেকট্রন বেড়ে গেল, লোন পেয়ার হিসাবে থেকে যাবে। অর্থাৎ নাইট্রোজেনের এই মুহূর্তে হয়ে গেল লোন পেয়ার 1টি, 3টি বন্ড পেয়ার, অর্থাৎ মোট 8টি ইলেকট্রন হয়ে গেল। আর হাইড্রোজেন প্রত্যেকটার ক্ষেত্রে দেখো 2টি করে ইলেকট্রন। তাহলে এখানে এই এটাকে দেখানো যায় নাইট্রোজেন
অ্যামোনিয়া গঠনটা তাহলে দেখো, রেখা একটা হাইড্রোজেনের সঙ্গে এই একটা হাইড্রোজেন, এই একটা রেখাংশ দিয়ে দেখাতে পারি, অর্থাৎ 3টি বন্ধন জোড় নাইট্রোজেনের রয়েছে আর হাইড্রোজেনের একটা করে বন্ধন জোড় রয়েছে। আর নাইট্রোজেনের তো একটা লোন পেয়ার রয়েছে, তুমি সে নিচে হোক উপরে হোক দেখালেই হবে, আর না দেখালেও চলবে, লোন পেয়ারটা না দেখালেও চলবে। এটাকে সংক্ষেপে দেখাতে পারো অ্যামোনিয়া NH3। হ্যাঁ, অ্যামোনিয়ার গঠন এইভাবে আমরা দেখাতে পারি। তাহলে এই হলো, দেখো আরো তোমরা জৈব রসায়ন পড়লে তখন আমরা মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন তাদের গঠন নিয়ে দেখাতে পারবো। হ্যাঁ, তবুও একটু দেখে দিচ্ছি, একটা মিথেনটা দেখিয়ে দিচ্ছি, মিথেনটা আমাদের দেখিয়ে দিচ্ছি। CH4 5টা পরমাণু, হ্যাঁ বিভিন্ন মৌলের পরমাণু রয়েছে, অর্থাৎ এখানে সংক্ষেপে কিরকম দেখাতে পারো C+4H, 4টা হাইড্রোজেন সংক্ষেপে দেখানো যাবে। অর্থাৎ একটা ইলেকট্রন রয়েছে যোজক ইলেকট্রন, কার্বনের 4টা ইলেকট্রন থাকে, 2 আর 4। তাহলে কার্বন আর হাইড্রোজেনের 4টা বন্ড পেয়ার হবে, কারণ এর বাইরে কক্ষে 4 মানে আরো 4টি বন্ধন জোড় করতে পারবে, তবে 8 হবে। অর্থাৎ এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এবং হাইড্রোজেন গুলো পাশে পাশে বসিয়ে দেবে, 4টা হাইড্রোজেন পরমাণু এইভাবে বসিয়ে দিলাম। তাহলে কার্বনের 4টা ইলেকট্রনই খরচ হয়ে গেছে বন্ধনে, অর্থাৎ 4টি বন্ধন জোড়ে চলে গেছে, লোন পেয়ার কোনো নেই। আর হাইড্রোজেনের দেখো একটা ইলেকট্রন এখানে বন্ড পেয়ারে নিয়ে নিচ্ছে, তার মানে হাইড্রোজেনের হয়ে গেল হিলিয়ামের মতো 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, প্রতিটা হাইড্রোজেনের 2টি করে ইলেকট্রন হয়ে গেল, আর কার্বনের হয়ে গেল 8টি ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ কার্বন হয়ে গেল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস, আর হাইড্রোজেন হয়ে গেল হিলিয়ামের মতো। দ্যাট ইজ, এটাকে এইভাবে 4টা রেখা দিয়ে দেখাতে পারো, 4টা হাইড্রোজেন, 4টি রেখাংশ, তথা এই রেখাংশগুলোকে বলা হচ্ছে সমযোজী বন্ধন বা সমযোজ্যতা। 4টি সমযোজ্যতা, কার্বনের 4 যোজ্যতা, আর সংক্ষেপে এটাকে CH4 দিয়ে দেখাতে পারো। তাহলে এইভাবে আমরা মিথেনের গঠন দেখালাম, এইগুলো প্র্যাকটিস করো। এছাড়া বই থেকে তোমরা কিছু উদাহরণমালা দেখবে, তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে পারবে। তাহলে এই হলো সমযোজী যৌগের ক্ষেত্রে বিশেষ কতগুলো কথা। এছাড়াও আমরা সমযোজী যৌগের সমযোজ্যতার মান, অর্থাৎ সমযোজ্যতার পরিমাপ, যৌগ গঠনের সময় উপাদান, যে কোনো পরমাণু উপাদান একটি যৌগ গঠনের সময় যে কোনো একটি উপাদানের সময় কোনো উপাদান মৌলের একটি পরমাণু যত সংখ্যক ইলেকট্রন জোড় গঠন করে, একটা পরমাণু যত সংখ্যক ইলেকট্রন জোড় মানে বন্ধন জোড় গঠন করে থাকে, সেই সংখ্যাই হলো ওই পরমাণু বা মৌলের যোজ্যতা, দ্যাট ইজ সমযোজ্যতা। পরমাণু সমযোজ্যতার মান, যেমন নাইট্রোজেন অণুতে দেখো
এখানে নাইট্রোজেন ত্রিযোজী বন্ধন রয়েছে, 3টি বন্ধন জড়েছে, তাই এন এর যোজ্যতা বা সমযোজ্যতা বলতে পারো, আর শুধু যোজ্যতাও বলা যায়। এর যোজ্যতা সমযোজ্যতা কত? 3, প্রত্যেকটা নাইট্রোজেনের সমযোজ্যতা 3। হ্যাঁ, মিথেন CH4 4টা বন্ধন জোড় দ্বারা যুক্ত হয়েছে CH4 মিথেন বা CH4 বলতে পারো। এখানে দেখো কার্বনের সমযোজ্যতা কত? 4, কারণ কার্বনের 4টা বন্ধন জোড় রয়েছে। আর হাইড্রোজেনের সমযোজ্যতা কত হবে? 1। কেমন? কারণ প্রতিটা হাইড্রোজেন একটা করে বন্ধন জোড়ে রয়েছে, তাই হাইড্রোজেনের সমযোজ্যতার মান 1। তাহলে আমরা সমযোজ্যতার পরিমাণটা জানলাম। এবার কোন মৌলগুলো সমযোজী বন্ধনে অংশ নেবে? যেসব মৌল সমযোজী বন্ধনে অংশ নেয় তারা কারা? খুব সহজে মনে রাখবে, যে মৌলগুলোর বাইরের কক্ষে 4টি বা 5টি বা 6টি বা 7টি ইলেকট্রন আছে, সেই মৌলগুলো যখন নিজেদের মধ্যে পরস্পর বিক্রিয়া করবে তখন তারা কিন্তু সমযোজী বন্ধনে যুক্ত হবে। অর্থাৎ দেখো বলছি, 4টি বা 5টি বা 6টি বা 7টি যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন, ভ্যালেন্সি ইলেকট্রন যুক্ত পরমাণুগুলি নিজেদের মধ্যে বন্ধনে মিলিত হলে বন্ধনটি উৎপন্ন বন্ধনটি সমযোজী বন্ধন হবে, আর যৌগটা সমযোজী যৌগ হবে। ব্যতিক্রম হাইড্রোজেনে একটি, কারণ হাইড্রোজেনটা অধাতু। ওটা হাইড্রোজেন পরমাণু যারই সাথে বন্ধন করুক, যে মৌলের সঙ্গে করুক, সব সময় সমযোজী বন্ধন হবে। আর ক্লিয়ার কনসেপশনে মনে রাখবে, এতক্ষণ যে সমযোজী অণু দেখবে প্রত্যেকটার ক্ষেত্রে লক্ষ্য করবে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা ছিল 4, 5, 6, 7, কোনো একটা। তার মানে এরকমই যত সমযোজী অণু দেখবে তাদের যোজক ইলেকট্রন সংখ্যা, পরমাণুগুলোর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এই সংখ্যা ছিল। হ্যাঁ, আর পর্যায় সারণীর দিকে লক্ষ্য করলে তোমরা মনে রাখতে পারো, 14 নম্বর শ্রেণীর, 15 নম্বর শ্রেণীর, 16 নম্বর শ্রেণীর, 17 নম্বর শ্রেণীর, এই 4টে শ্রেণীর মৌলগুলো যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন তারা সমযোজী যৌগ গঠন করবে। একটা অপর মৌলের সঙ্গে যখনই যুক্ত হবে, এই শ্রেণীর 4টা শ্রেণীর মধ্যে মৌলগুলো রাসায়নিক বন্ধনে অংশ নিলে পরস্পরের মধ্যে তারা সমযোজী বন্ধনে অংশ নেবে। আর একই মৌলের একাধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনে মিলিত হবে সেটাও সমযোজী হবে। যেমন নাইট্রোজেন N2, সালফার 8খানা সালফার অণুতে 8খানা সালফার রয়েছে, এটাও সমযোজী। মানে এখানে সালফারের গঠনটা যে এইরকম আঁকা বাঁকা অষ্টকোণী। প্রতিটা শীর্ষবিন্দুতে একটা করে সালফার রয়েছে, এবং সালফার গুলো দেখো প্রত্যেকটা দুটো করে বন্ধন, অর্থাৎ 2 যোজ্যতা আছে। হ্যাঁ, এই সালফারে একটা বন্ধন, এই সালফারের সঙ্গে একটা বন্ধন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8খানা সালফার এইভাবে
কুঞ্চিত, মানে হ্যাঁ বাঁকানো, আঁকা বাঁকা একটা যেন দুটো ডব্লিউ যেন হ্যাঁ আকৃতির মতো গঠন হয়েছে, এবং অষ্টভুজ আছে, 8খানা বাহু আছে। যাই হোক, এগুলো যে সমযোজী হয়ে থাকে, তাহলে সমযোজী। আর সংক্ষেপে মনে রাখার জন্য একটা ক্লু দিচ্ছি, যেমন তড়িৎযোজীর ক্ষেত্রে বলেছিলাম ধাতু থাকলেই তড়িৎযোজী, ধাতু আর অধাতু থাকলে তড়িৎযোজী। আর সমযোজী তোমরা সংক্ষেপে জানবার জন্য আরেকটা সহজ পদ্ধতি বলছি। যখনই দেখবে কোনো যৌগের অণুগুলোতে শুধু অধাতু রয়েছে, কোনো ধাতু নেই, ধাতু অনুপস্থিত থাকলেই সেটাকে সমযোজী বলে চালিয়ে দেবে। যে অধাতু নিয়ে যখনই বন্ধন তৈরি হবে, সেই বন্ধনগুলো সব সমযোজী বন্ধন। হ্যাঁ, ব্যতিক্রম 2-1টি আছে, সেটা খুবই নগণ্য, সেগুলো এখন পরে বড় ক্লাসে তোমরা জানতে পারবে। আপাতত এই সমযোজী যৌগ চেনার উপায় আর তড়িৎযোজী যৌগ চেনার উপায়, শনাক্তকরণ, এ ধরনের প্রশ্ন তোমাদের করা হয়, নিশ্চিত করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। সমযোজী যৌগের বৈশিষ্ট্য বা ধর্ম। তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য বা ধর্ম অলরেডি যেমন দেখেছ বা পড়েছ, তার ঠিক বিপরীত ধর্মী এই যৌগগুলোর বৈশিষ্ট্য। ভৌত অবস্থা। সমযোজী যৌগগুলো ভৌত অবস্থা সাধারণত তরল বা গ্যাসীয় প্রকৃতির হয়। কিছু রয়েছে কোমল কঠিন, অর্থাৎ নরম কঠিন, যাকে বলা হয় হ্যাঁ সফট সলিড। আমরা ভৌত অবস্থার কথা বললাম, তরল বা গ্যাসীয় প্রকৃতির যৌগ। এরা দৃঢ় কঠিন হয় না, কেলাসাকার কঠিন হয় না। তড়িৎযোজী যৌগগুলো ছিল কেলাসাকার কঠিন। আর কিছু কোমল কঠিন নরম, যাকে বলে নরম কঠিন প্রকৃতির হতে পারে, যেমন গ্রাফাইট। হ্যাঁ, পিচ্ছিল একটু নরম, ওটা কিন্তু সমযোজী। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুই কম হতে পারে, কারণ এই যৌগগুলোর অণু অস্তিত্ব আছে। এই অণুগুলো পরস্পর তড়িৎ আকর্ষণ বল বা দৃঢ় বলে যুক্ত হতে পারে না। এরা পরিবর্তে খুব দুর্বল আকর্ষণ বল, যেটাকে পরবর্তীকালে তোমরা জানবে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালের নাম অনুসারে ভ্যান ডার ওয়াল বল দ্বারা আকৃষ্ট থাকে, যার ফলে এই যৌগগুলো সাধারণত একটু উদ্বায়ী প্রকৃতির হয়। হ্যাঁ, এরা সামান্য তাপ দিলে এরা বাষ্পে পরিণত হয়ে যায় বা রূপান্তর হতে পারে, অবস্থান্তর, ভৌত অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই নিম্নমানের হয়। তড়িৎ পরিবাহিতা। যেহেতু সমযোজী যৌগের ক্ষেত্রে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না, কারণ এখানে তো ইলেকট্রন গ্রহণ বর্জন ক্রিয়া হয় না, কেবল ইলেকট্রন জোড় গঠন, এবং সেটাতে সেই জোড় গঠনটা উভয় পরমাণু সমানভাবে দান করে থাকে ইলেকট্রন। তাই এখানে কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে না, তার মানে আধান নেই। তাহলে যেহেতু এই যৌগের অণুগুলো আধানবিহীন, তাই বিশুদ্ধ অবস্থায় এরা তড়িতের অপরিবাহী, তড়িৎ পরিবহন করে না। যৌগগুলি বিশুদ্ধ অবস্থায় তড়িতের অপরিবাহী হয়। হ্যাঁ, বিশুদ্ধ অবস্থায় কেন বললাম? যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এটা বিশুদ্ধ অবস্থায় গ্যাসীয় বা তরল HCl, তরল বা গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবাহী নয়, তড়িতের অপরিবাহী, কিন্তু এর জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। তার মানে এটা প্রায় তোমাদের কোশ্চেন পড়ে, হ্যাঁ মাল্টিপল চয়েস MCQ-তে প্রশ্ন পড়ে, অপশানে দেওয়া থাকে কোনটি তড়িতের অপরিবাহী। সেখানে দেখবে প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে তরল HCl, তাহলেও তড়িতের অপরিবাহী হবে ওটা। আবার গ্যাসীয় HCl, ওটাও তড়িতের অপরিবাহী হবে। আরেকটা রয়েছে জলীয় HCl দ্রবণ, তখন কিন্তু তড়িতের পরিবাহী হবে। খেয়াল থাকে যেন যে একটাই মাত্র HCl এর তড়িৎ পরিবাহী হয়, সেটা হচ্ছে জলীয় মাধ্যমে, কিন্তু তরল বা গ্যাসীয় মানে বিশুদ্ধ অবস্থায় ওটা কখনোই তড়িৎ পরিবহন করবে না। দ্রাব্যতা। এগুলি পোলার দ্রাবক, যেমন জলে অদ্রাব্য। এই যৌগগুলি ধ্রুবীয় বা পোলার দ্রাবকে
পোলার দ্রাবক যেমন জল অদ্রাব্য, কিন্তু নন পোলার দ্রাবক তথা জৈব দ্রাবকে এরা দ্রাব্য। জৈব দ্রাবক যেমন ইথার, বেঞ্জিন, কার্বন ডাইসালফাইড ইত্যাদি যে রয়েছে, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এইরকম অনেক জৈব দ্রাবক রয়েছে, সেগুলোতে কিন্তু দ্রবীভূত হয়। জৈব দ্রাবকে দ্রাব্য যেমন দেখো, আমি তোমাদের বলছি উদাহরণ হিসাবে, যেমন ধরো তোমরা ন্যাপথালিন দেখেছো। ন্যাপথালিনটা কিন্তু উদ্বায়ী কঠিন পদার্থ হলেও, গোল গোল যে ন্যাপথালিন, এগুলো পোকামাকড়, জামা কাপড়, পোকামাকড়ের হাত থেকে জামা কাপড়কে রক্ষা করতে আমরা ব্যবহার করি বাড়িতে। তো সেই ন্যাপথালিন কিন্তু সমযোজী যৌগ, কার্বন আর হাইড্রোজেনের গঠিত যৌগ, অধাতু দিয়ে তৈরি, সেই জন্য ওটা সমযোজী। তো সেটা কোনোভাবে জলে দ্রবীভূত হয় না, কিন্তু সেটাকে তুমি একটু তেলে, অর্থাৎ যে কোনো জৈব তেলে, বা তুমি বেঞ্জিনে বা ইথারের মধ্যে ফেলে দাও, সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ মিশ্রিত হয়ে যাবে। সেই জন্য জৈব দ্রাবকে এরা দ্রাব্য। বিক্রিয়ার গতি, এই যৌগগুলির বিক্রিয়ার হার খুবই মন্থর। বিক্রিয়ার হার বা বেগ খুবই, মানে অতি মন্থর প্রকৃতি, ধীর গতি, মন্থর ও জটিল প্রকৃতির বিক্রিয়া, জটিল প্রকৃতির বিক্রিয়া। তাহলে এদের বিক্রিয়ার হারটা খুবই মন্থর, আর বিক্রিয়াটা হচ্ছে জটিল প্রকৃতির, মানে একাধিক ধাপে হয়, অনেকগুলো স্টেপে হয়। স্টেপ মানে ধাপ। সমাবয়বতা, এই যৌগগুলির অর্থাৎ সমযোজী যৌগগুলি সমাবয়বতা ধর্ম দেখায়। আইসোমারিজম, সমাবয়বতা ধর্ম দেখায়। এই বিষয়টা তোমরা জৈব রসায়ন পাঠে খুব ডিটেলসে পড়তে পারবে, অনেক বেশি আছে তোমাদের ক্লাসে। তো আমি তার মধ্যে এখানে একটা কোশ্চেন যেটা প্রায় তোমাদের পড়ে, সেটাই আলোচনা করছি, তড়িৎ পরিবাহিতার উপর যেটা দিচ্ছি। দেখো কোশ্চেনটা, এবং এমসিকিউ পড়ে অথবা হচ্ছে বড় প্রশ্ন হিসেবে 2 নম্বরের কোশ্চেন পড়ে। সেটা কি, তরল বা গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড HCl তড়িতের অপরিবাহী। মানে তড়িৎ পরিবহন করে না, কিন্তু ইহার জলীয় দ্রবণ, মানে HCl এর জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। হয় কেন? কারণ দর্শাও। উত্তরটা বলছি, দেখো, HCl একটা সমযোজী যৌগ, অর্থাৎ HCl একটি সমযোজী যৌগ। বিশুদ্ধ অবস্থায় তথা তরল বা গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডে কোনো আয়ন থাকে না, কোন রূপ আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন কেউই থাকে না। তাই তরল বা গ্যাসীয়
হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না, তড়িতের অপরিবাহী, তড়িৎ পরিবহন করে না। কিন্তু জলীয় দ্রবণে অর্থাৎ জল যোগ করে দিলে ওটা দ্রবীভূত হয়ে যায়। জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড আয়নিত হয়ে তড়িৎযোজী যৌগরূপে অবস্থান করে। যৌগরূপে অবস্থান করে মানে সেই মুহূর্তে তড়িৎযোজী যৌগ মানে ক্যাটায়ন অ্যানায়ন রূপে অবস্থান করে এবং দ্রবণে হাইড্রোজেন প্লাস ও ক্লোরাইড Cl মাইনাস আয়ন সমূহ বর্তমান থাকায় HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। HCl এর জলীয় দ্রবণ তড়িতের সুপরিবাহী। আমি দেখাচ্ছি, হাইড্রোজেন ক্লোরাইড যখনই জল দিয়ে দিবে, এটা গ্যাস বা লিকুইড অর্থাৎ তরল বা গ্যাসীয় HCl, ওর মধ্যে যখনই জল দিয়ে দিচ্ছ H2O ওয়াটার, এটা দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে এটা ভেঙে গিয়ে কি হয় না হাইড্রোজেন প্রোটন দান করে H3O প্লাস ক্যাটায়ন। এখানে H3O H প্লাস যেটা আমরা অলরেডি ক্লাস 9 এ শিখেছি, এটা H প্লাস না লিখেও তুমি H3O প্লাসও দেখাতে পারো, হাইড্রোক্সোনিয়াম আয়ন। এটা অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণকে অ্যাকুয়াস লিখে থাকি, আর ক্লোরাইড আয়ন অ্যাকুয়াস মানে এটা দ্রবীভূত অবস্থায় থাকে। এই ক্যাটায়ন অ্যানায়ন থাকার জন্য এরা তড়িৎ পরিবহন করছে জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড। এই হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য এবং তার যে প্রশ্ন সম্পর্কে তোমরা জানলে।